তো আমরা দেখতে পেলাম যে ভয় আউট ভরসাহীন এই স্লোগানে বিজেপি সরকারে এলো, কিন্তু একের পর এক নির্বাচন পরবর্তী যে হিংসা সেটা আমরা দেখতে পেলাম। এমনকি সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরও সে হামলা, কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি একটি সরকার নতুন যখন ক্ষমতায় এসছে তার কনস্ট্রাকটিভ ওয়েতে যে কোনো কাজ করার কথা ভাবা উচিত, কিন্তু তারা ডিস্ট্রাকটিভ চিন্তাধারায় কাজ শুরু করলেন, যেটা মানে খুব বেদনাদায়ক বিষয়। তারা ইল্লিগাল বাড়ি ভাঙার কথা ভাবলেন, কিন্তু ইল্লিগাল বাড়ি করার যারা পারমিশন দিলেন সেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পেছনে যারা আধিকারিক আছেন তাদের আগে তো অ্যারেস্ট করা দরকার, তারপরে তো ইল্লিগাল বাড়ি ভাঙা প্রয়োজন। এক। দ্বিতীয় জিনিস হচ্ছে হকার উচ্ছেদের কথা লেগে পড়লেন। এবার এই হকার উচ্ছেদের কথা আগেই বিরোধী দলনেতা হিসাবে যে কথা বলেছিলেন তার ঠিক উল্টো পুরাণ আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী হয়ে। এটাও বেদনাদায়ক বিষয়। যদি কোনো রাস্তা ফাঁকা করতে হয়, হাসপাতালের সামনে থেকে, বড় দোকানের সামনে থেকে, পথচারীদের জন্য ফুটপাত ফাঁকা করতে হয়, আলোচনা সাপেক্ষে তো করা যেত। রেল স্টেশনে ফাঁকা করাটা এই রকম জোর জুলুম না করে সেখানেও তো আলোচনার মাধ্যমে তাদের আলাদাভাবে পুনর্বাসন কিভাবে দেওয়া যায় এ ব্যাপারেও ভাবা দরকার ছিল, সেগুলো করলেন না। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে গোয়েন্দা বিভাগ সচেষ্ট যদি হতো তাহলে সোনারপুরের মতো ঘটনা ঘটতো না। আর গোয়েন্দারা যদি অবহিত করে থাকে তারপরেও যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে বুঝতে হবে পুলিশকে অ্যালাউ করা হয়েছিল যে এই ঘটনা ঘটুক। তার কারণ আজকে মনে হচ্ছে যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করে থাকে আইনত তার বিচার হোক, তার জেল হোক, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তার মাধ্যম দিয়ে তাকে অ্যারেস্ট করে তার শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু জনরোষের নামে যদি এই ঘটনা ঘটতে থাকে, কালকে সত্যিকারের হকাররা যে সমস্যার মধ্যে আজকে পড়েছেন তারা যদি একত্রিত হয়ে সরকারি আধিকারিকদের, সরকারকে, মুখ্যমন্ত্রীকে দৌড় করান, কেমন লাগবে? তখন তো মিলিটারি রাখতে হবে। এটা গণতন্ত্রে কোনো সময় কাম্য নয়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরেছে এবং একসময় কংগ্রেস ফেক নাম কংগ্রেস গঠন হয়েছিল। তো তাদের মধ্যে থেকে কোনো কর্মী বা নেতা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? এটা বলার বিষয় নয়, অপেক্ষা করুন, দেখতে পাবেন। অমৃতভদ্র বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই সেটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আমি এ নিয়ে কিছু বলবো না। তবে একটি দল ভেঙে আরেকটি দল তৈরি করার এই পারদর্শিতা তৃণমূলের আছে। অতএব তৃণমূল এ ব্যাপারে বিশদভাবে বলতে পারবেন যে তাদের দল ভাঙলে তাদের ব্যথা লাগছে না যন্ত্রণা লাগছে। এবং আজকেও আপনাদের দলের বেশ কিছু জয়েনিং ছিল, সেই বিষয়ে আমাদের দলে যারা সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন, রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারবেন, সংবিধান রক্ষা করা শপথ নিতে পারবেন, তারাই আমাদের দলে যোগদান করছেন। যাদের ভয় ভীতি আছে তারা কেউ করবেন না। যারা করাপশনের সঙ্গে যুক্ত আছেন তারা কেউ সাহস পাবেন না, কারণ তাদের পুলিশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদের দরকার, তাই তারা সেই দিকেই যাবেন। এই সাহারা যেখান থেকে তারা পাবেন, তাই অনেকে যাচ্ছেনও। এখন পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের যে টাকা, সেই টাকা এখন পর্যন্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি এবং অন্নপূর্ণা নিয়ে এখন পর্যন্ত স্বচ্ছ না। এখনো 12 পাতার ফর্ম এবং সেটা নিয়ে নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি জুমলা পার্টি, এরা বলে এক করে এক। তো বাংলার মানুষ বুঝুক, 12 পাতার গোষ্ঠী পরিচয় নেওয়ার ফর্ম, দলিল দিক মানুষেরা। এক পাতাই তো সাফিসিয়েন্ট, এক পাতাই সাফিসিয়েন্ট সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে। এগুলো আর কিছু নয়, এগুলো নিজেদের যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট থেকে পালাবার রাস্তা খোঁজার ব্যবস্থা করা। মহিলাদের যে ফ্রি বাস ট্রাভেল সেটা ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু আমার মতে আমার কথা, ফ্রি বাস ট্রাভেল ভালো কথা তারা দিচ্ছে, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা যাতে পয়সা দিয়ে যান, এই নিয়মটা সরকারের করা উচিত। নচেত সত্যিকারের গরিব যারা, তারা অনেক সময় সুযোগ পাবেন না, বা এক সময় সরকার যখন এই ব্যয়ভার বহন করতে পারবে না, বন্ধ করে দেবে, তাতে গরিব মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে। যাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে
তারা যাতে বাসের টিকিট কেটে যান সেই ব্যবস্থা করা উচিত। যে মহিলারা পারবেন নিজেদের এই ব্যয়ভার বহন করতে, কিন্তু যারা একেবারে পারবেন না তাদের ক্ষেত্রে এটা সঠিক সিদ্ধান্ত যে ফ্রি যাওয়া।